বিপজ্জনক অঞ্চলের মারামারি থেকে শুরু করে নিষ্ঠুর পশুদের সাথে লড়াই, ছোটরাও যেখানে বড়দের ছেড়ে কথা বলে না, আর জঙ্গলের বন্ধু সুলভ প্রাণীটির হঠাৎ ক্ষেপে ওঠা। এগুলো হলো প্রাণী জগতের সব থেকে হিংস্র কিছু টার্ফ ওয়ার্স। প্লাস যার তার সাথে ঝামেলা পাকালে উচিত শিক্ষা পেতেই হবে। যখন আমরা আনলক করব আমাদের অদ্ভুত ফ্রিজ ফ্রেম, শুধুমাত্র অ্যানিমালস গন ওয়াইল্ডে। আপনার উপস্থিতি কারুর পছন্দ নয়, এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু যখন এই বিশাল আকারের প্রাণীটি আপনাকে সরে যেতে বলছে, তখন কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। খাও ইয়াই ন্যাশনাল পার্ক, থাইল্যান্ড। এই বিশাল রিজার্ভে ট্রপিক্যাল জঙ্গলে পৃথিবীর কিছু সবচেয়ে বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রাণীরা বসবাস করে, যার মধ্যে রয়েছে অ্যাক্রোব্যাটিক রাউন্ড ফেসড গিবন্স এবং নোম্যাডিক এশিয়ান এলিফ্যান্টস। হাতিরা আকারে বেশ বড়সড় হওয়ায় ওদের প্রচুর খাবার প্রয়োজন, তাই ঘোরার জন্য, খাবারের জন্য, বেঁচে থাকার জন্য ওদের প্রচুর স্পেস দরকার। কিন্তু দুঃখের বিষয়, মানুষ তাদের এলাকায় হস্তক্ষেপ করায় তাদের উপর প্রচন্ড চাপ পড়ছে। এটা রিজার্ভের আরো একটা সাধারণ দিনের মতোই। টুরিস্টরা পার্কের ভিতরে আসছেন এইসব রক্ত মাংসের দানবদের স্বচক্ষে দেখতে, কিন্তু ভিজিটরদের আগেই সাবধান করে দেওয়া হয়েছে তারা এটা নিজেদের রিস্কে করছেন। গাড়ির হর্নের আওয়াজ আর হেডলাইটের উৎসাহ কমে এলো যখন এগুলোর উপস্থিতি হাতিদের বিরক্তির কারণ হয়ে উঠল। আর কিছুক্ষণের মধ্যেই এই দানবদের একজন ঠিক করে ফেলল একদিনে সে যথেষ্ট টুরিস্টদের অত্যাচার সহ্য করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই সিলভার সেডানে বসে থাকা লোকগুলো ব্যাপারটা বুঝতেই পারেনি। গাড়ির কাছে পৌঁছে নিজের বক্তব্য ওদের বোঝানোর জন্য সে সমস্ত কিছু করতে তৈরি। আরও ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না কথাটা কানে ঢুকছে, পরিষ্কার ও স্পষ্টভাবে। Oh my God! নিজের কৃতিত্ব ফলাতে এই বিগ বসটি গাড়ির সামনের হুডের উপর বসে পড়ল। তাতেও খুশি না হয়ে হাতিটি গাড়িটির উপর উঠে পড়ে নিজের ধ্বংসলীলা চালিয়ে যেতে থাকল। ভয় পেয়ে পালাতে গিয়ে সব গাড়িগুলো যখন ছড়িয়ে গেছে, তখন এই আনলাকি গাড়িটি মাঝ রাস্তায় ট্রাফিকের মাঝখানে ফেসে গেছে। আরে সরো ওখান থেকে। হাতিটি ঠিক করলো সে গাড়িটাকে আঘাত করবে। সে নিজের বিশাল বড় মাথা আর সুঁড় দিয়ে দুর্বল মেটালের উপর আঘাত করতে থাকলো যতক্ষণ না গাড়িটার 12টা বেজে গেল। ও মাই গড, দেখো কি করছে। এরপর সে গাড়ির একটা টায়ারের উপর উঠে পড়ল, নিজের সমস্ত ওজন দিয়ে চাপ দিতে থাকলো। ভীত প্যাসেঞ্জাররা গাড়ির হর্ন বাজাতে শুরু করে, কিন্তু এটা একটা ব্যর্থ প্রচেষ্টা যা শুধুমাত্র হাতিটির রাগ আরো বাড়িয়ে তুলতে আগুনে ঘি ঢালছিল। আর এখন হাতিটির মতে সময় হয়েছে সব থেকে বেশি পরিমাণে গাড়িটার ক্ষতি করবার। সে গাড়িটার সামনে দাঁড়িয়ে নিজের একটা পা তুলে দিল গাড়িটার হুডের ওপর। কয়েক বছর ধরেই মানুষের প্রতি হাতিদের আক্রমণ ক্রমশ বেড়েই চলেছে, আর কিছু বিজ্ঞানী মনে করেন যে আমরা আসলে পিটিএসডির সিমটমস দেখছি। আর তাদের মতের কারণ হলো হাতিদের বাসস্থান হারানো এবং চোরা শিকার। গাড়ির ভেতর থেকে পালানোর সুযোগ শেষ। তারপর একজন প্রো রেসলিং হেভিওয়েটের মতো সে গাড়িটার হুড এবং উইন্ডশিল্ডের উপর আঘাত করল নিজের সমস্ত শক্তি দিয়ে। তাহলে এই হিংস্র অত্যাচার কি এখানেই শেষ হতে চলেছে? বাম্পারটা ভেঙে বেরিয়ে আসতে এটা পরিষ্কার হয়ে গেল ও নিজের মনোভাব জানিয়ে দিয়েছে। আর অলৌকিকভাবে ক্ষতিগ্রস্ত গাড়িটির ইঞ্জিন তখনও চলছিল। তারা সুযোগ বুঝে গাড়িটা নিয়ে পালিয়ে গেল। এই ট্যুরিস্ট স্পটে যখন এলাকার স্থানীয় বাসিন্দারা আপনাকে অপছন্দ করছে, তখন আপনাকে বাড়ি ফিরে আসতে হবে না ঠিকই, তবে আপনি ওখানে থাকতেও পারবেন না। যখন আপনার সাইজ ছোট, তখন সারাদিন ছোটখাটো ভুল আপনি করতেই পারেন, কিন্তু যখন দেখবেন আপনি ব্যস্ত রাস্তার মাঝে ফেঁসে গেছেন, তখন আপনার গার্ডিয়ানের দরকার পড়বেই।
আরে থামো 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 থামো। উডওয়ার্ড, ওক্লাহোমা। এই মিডওয়েস্টার্ন শহরটি একসময় ক্যাটল শিপিং এর ডিপো হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমানে এখানকার ব্যাপার একটু আলাদা। এখন এই এলাকায় 12,000 লোকের বসবাস, সাথে তাদের পোষ্য, যার মধ্যে রয়েছে লিটল বেবি কিটেন্স। আমরা ভাবি যে বিড়ালরা খুবই স্যাভি আর স্বাধীনচেতা প্রাণী, কিন্তু যখন ওদের জন্ম হয় তখন ওরা ভীষণ অসহায় থাকে। ওরা দেখতে পায় না, ওরা ওদের জীবনের প্রথম কয়েক সপ্তাহ তো কানেও শুনতে পায় না, এমনকি ওরা প্রথম কয়েক মাস ঠিক মতো দাঁড়াতেও পারে না। একদিন সকালে এখানকার বাসিন্দা লেনি ক্লুসার মোটরসাইকেলে করে একটা ব্যস্ত মোড়ের মুখে এলেন। তিনি নিজে জয় রাইডটার ভিডিও রেকর্ডিং করছিলেন। 99% টাইমই ক্যামেরাটা আমার সঙ্গে থাকে আশেপাশের ছবি তোলার জন্য, যেগুলো আমার চোখে পড়ে, বা কখনো যদি আমার অ্যাক্সিডেন্ট হয় তখন যাতে ইন্স্যুরেন্সের টাকা পেতে পারি। লেনি যখন সিগন্যালে ওয়েট করছিলেন, তার হেলমেট ক্যামে ভয়ঙ্কর একটা দৃশ্য ধরা পড়ে। একটা লাল গাড়ি পাস হতেই হঠাৎ করে কোথা থেকে একটা বিড়াল ছানা রাস্তার মাঝে চলে আসে। বোঝা যাচ্ছিল না ওটা ওখানে কি করে এলো, কিন্তু এখন সে রাস্তার ট্রাফিক দেখে স্তব্ধ ও বিচলিত। আতঙ্কিত বিড়াল ছানাটি আরো ঘাবড়ে যেতে শুরু করে। ট্রাফিকটা কোন দিক থেকে আসছে সেটা বুঝে ও মরিয়া হয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু রাস্তা থেকে সরে আসার বদলে সে গাড়ির দিকেই যেতে থাকল। বিশাল বড় ট্রাক টায়ার তার গা ঘেঁষে বেরিয়ে যায়। ঠিক তখন লেনির চোখে বিড়াল ছানাটা পড়ে। বাঁচার জন্য বিড়াল ছানাটির চেষ্টা তাকে আরো বিপদের দিকে ঠেলে দিতে থাকে। হঠাৎ করেই ট্রাফিক লাইট চেঞ্জ হয়ে গেল। সিগন্যাল দেখে ক্রস ট্রাফিক ছুটতে শুরু করলো, আর তারা সোজাই ছোট্ট বিড়াল ছানাটির দিকেই ছুটে এলো। আরে থামো। হতবুদ্ধি বিড়াল ছানাটি বুঝতেই পারছিল না বিপদটা কোন দিক থেকে আসছিল, আর ট্রেলার সহ একটি ট্রাক যখন নিস্তেজ বিড়াল ছানাটির দিকে এগিয়ে আসছিল, মনে হচ্ছিল খেল খতম হতে চলেছে। আরে থামো থামো থামো। ঠিক তখন লেনি ঠিক করলো তাকে কিছু একটা করতেই হবে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, যেটাকে পাতা ভেবেছিলাম সেটা আসলে বিড়াল ছানা, আর এত ছোট যে যে কোনো সময়ও চাপা পড়ে যেতে পারে। তাই ওই সময় আমায় কিছু একটা করতেই হতো। পৃথিবীতে কত রকমের বিপদ ছড়িয়ে আছে তা বুঝে উঠতে একটি বিড়াল ছানার একটু সময় লাগে। তারা এটা তাদের মায়ের কাছ থেকে শেখে, এমনকি তারা এটা অন্য বিড়াল ছানাদের থেকেও শেখে। এই মুহূর্তেও জানে না যে গাড়িগুলো দেখে ভয় পেতে হয়, কোন দিকে ওর যাওয়া উচিত, এমনকি ও হয়তো গাড়িগুলো ভালো করে দেখতেও পাচ্ছে না। রাস্তার মধ্যে এরকম একা পড়ে থাকলে ও তো চাপা পড়বেই। থামো থামো থামো। দ্রুত গতিতে আসা ট্রাফিকের মধ্যে উনি নিজের বাইকটা দাঁড় করিয়ে সেটা থেকে লাফিয়ে নেমে পড়েন, আর নিজের দেহকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি নিচু হলেন আর ছোট্ট বিড়ালটিকে তুলে নিলেন। তিনি সাথে সাথে ভয়ে কাঁপতে থাকা ছানাটিকে কোলে নিয়ে রাস্তার ধারে সরে যান এবং সেটিকে হতবাক হয়ে যাওয়া এক পথচারীর হাতে তুলে দেন। আমার বাইকটাকে রাস্তা থেকে সরাতে হবে, আপনি এখানে থাকুন। ও মাই গড, তোমার লাগেনি তো বাবু? উনি জানেন তাকে কি করতে হবে। আপনি এক কাজ করুন, ওকে আমার হেলমেটে দিয়ে দিন। আর ইউ শিওর? হ্যাঁ, ওকে এখানে নিলে ভালোই লাগবে। অলরাইট। আর সবশেষে লেনি এই সাহসী বিড়াল ছানাটিকে একটি আশ্রয় দিলেন, আর সে তাকে একটা নাম দিয়েছে যে এই বিড়ালটার সাথে খুব ভালো যায়। ওর নাম স্কিড মার্ক। দুটো পৃথিবীর মধ্যে যখন সংঘর্ষ হয় তখন অনেক কিছুই হতে পারে, কিন্তু যখন এই গৃহপালিত শিকারীটি নিজের বন্য কাজেনের মুখোমুখি হলো, তখন সেটা পিওর ব্রেড বনাম প্রাইমাল ইনস্টিংক্টের একটা চরম পরীক্ষা হয়ে দাঁড়ালো। সুনা, সুইডেন। এই ঘন জঙ্গলের এলাকাটি শিকারীদের কাছে আদর্শ হয়ে উঠেছে জঙ্গলের রাজাকে অনুসরণ করার জন্য। শক্তিশালী, উঁচু, লম্বা মুস। আর এইরকম বড় আকারের পশুকে কাবু করার জন্য প্রয়োজন সাহসী ও ভয়ঙ্কর ব্রিডের কুকুরদের, যাদের নাম ইয়াই টুন্ড, আর আরো সহজ করে বললে সুইডিশ এলকহাউন্ড।
সুইডিশ এল্ক হাউন্ডরা হলো নর্ডিক হান্টিং ডগদের বহু প্রাচীন একটি ব্রিড, আর এদেরকে এমন করে ব্রিড করানো হয় যাতে এদের মধ্যে ডমিনেন্স আর শিকার ধরার ইচ্ছা থাকে। এমন মনে করা হয় যে গত আইস এজের সময় এরা ভালুক আর লিংসদের শিকার করত, কিন্তু এখন ওরা সব থেকে বড় ডিয়ার স্পিসিস গুলো ধরে থাকে, যেমন মুস। মুস হান্টিং সিজনের এটা একদম প্রথম দিন এবং টমি বার্গল্যান্ড মুস খুঁজে বেড়াচ্ছেন তার 4 বছরের K9 কম্প্যানিয়ন ক্লারাকে সাথে করে। পিওর ব্রেড হান্টিং ডগরা তাদের মালিকের আগে আগে চলে আর নিজেই গন্ধ শুকে রাস্তা বার করে, কিন্তু হঠাৎ করেই কোনো একটা কারণে সে থেমে গেল। আরো একজন শিকারী গাছের আড়াল থেকে উঁকি মারছিল, একাকী একটা নেকড়ে, আরো ঠিক ক্লারার পথ আগলে দাঁড়িয়ে আছে। প্রথমে বন্য নেকড়ে আর হাইলি ট্রেন্ড ক্লারা দুজনকেই খুব কাছ থেকে দেখে শান্ত বলে মনে হচ্ছিল। হয়তো এই দুই শিকারী মনে মনে ঠিক করছিল শান্তিমতে এখান থেকে চলে যাবে নাকি ঝগড়া করবে। সুইডিশ এল্ক হাউন্ডদের বহু যুগ ধরে শিকারী কুকুর হিসেবে ব্রিড করা হয়, কিন্তু অন্যদিকে নেকড়েদের জন্মই হয়েছে শিকারী প্রাণী হিসেবে। তার চেয়েও বড় ব্যাপার হলো ওদের মাথাটা অনেক বড়, আর ব্রেনের আকার বড় হয় ওরা ভীষণ ভয়ঙ্কর। সুইডিশ এল্ক হাউন্ডরা হয়তো বেশ শক্তিশালী আর চালাক, কিন্তু নেকড়ের সামনে পড়লে সব শেষ। তারপর হঠাৎ করে নেকড়েটা আক্রমণ করে বসলো। এটা পরিষ্কার যে ক্লারা আর এই নেকড়েটা বন্ধু হতে পারবে না। অল্প কিছু দূর দৌড়ানোর পর নেকড়েটা আবারও ক্লারার পথ আটকাতে সক্ষম হলো, আর তারপরে নেকড়েটা আক্রমণ করল। এখন হান্টিং ডগ ক্লারা নিজের প্রাণ বাঁচানোর লড়াই করছে নিজের স্ট্রঙ্গার, স্মার্টার, ওয়াইল্ডার কাজিনের সাথে, আর সে হারতে বসেছে। আর ঠিক তখনই পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো। মারাত্মক নেকড়েটা এখানে একা নয়, এখন রিংয়ে দ্বিতীয় আরেকটা নেকড়ে প্রবেশ করলো। এখন 1-এর বিরুদ্ধে 2-এর লড়াই, কিন্তু এই ট্রেন্ড হান্টিং ডগটিও বিনা লড়াইয়ে হার মানতে রাজি নয়। নেকড়েরা খুবই সামাজিক প্রাণী, আর মাঝে মাঝে ওরা জোট বাঁধে শিকার ধরার জন্য। তাই যখন ওরা সুইডিশ এল্ক হাউন্ডদের মতো সাইজের কোনো প্রাণীর সামনে আসে যারা ওদের থেকে সাইজে ছোট, তাই ঠিক জায়গায় কামড় বসাতে পারলেই কাজ হাসিল। পিওর ব্রেডের ট্রেনিং এ এই ধরনের অ্যাটাকের হাত থেকে বাঁচতে তাকে কিছুই শেখানো হয়নি, আর সে তাড়াতাড়ি সাহায্য না পেলে তার খেল খতম হয়ে যাবে। বন্য শিকারীরা দল বেঁধে দুই দিক থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ক্লারা ঝাঁপিয়ে পড়ে কামড়ালো। নিজেকে বাঁচানোর জন্য সে সব রকম চেষ্টা চালাচ্ছে। ঠিক তখনই অদ্ভুতভাবে নেকড়েদের মধ্যে কিছু একটা হলো, আর তারা পালিয়ে গেল, সম্ভবত ক্লারার হিউম্যান হান্টিং পার্টনারকে ভয় পেয়ে। সৌভাগ্যবশত তাদের লড়াই করার ইনস্টিংক্ট থেকে বেঁচে থাকার ইনস্টিংক্ট অনেক বেশি শক্তিশালী। যদিও ক্লারা কিছুটা আহত হয়েছে, কিন্তু প্রাণে বেঁচে গেছে, আর এখনো সে নিজের শিকার চালিয়ে যাচ্ছে। এর থেকে এই কথাটাই প্রমাণ হয় যে রাখে হরি তো মারে কে। প্রচন্ড ঝামেলা আর ভয় পেয়ে দৌড়ঝাঁপ তো চলতেই থাকবে। আমাদের পরের মারাত্মক এনকাউন্টার দেখে মাঝে মাঝে বোঝা কঠিন হয়ে যায় আপনার আসল বন্ধু কারা, কিন্তু যদি ও এই লড়াইটা না থামায় তাহলে আজীবনের মতো এখানে আটকে পড়তে পারে। কোনিন, পোল্যান্ড। এই শান্ত ইউরোপিয়ান শহরটি ওয়ার্টা নদীর পাশেই অবস্থিত, যেখানকার ইতিহাস প্রায় 100 বছরের বেশি পুরনো। আর ঠিক ততটাই পুরনো এখানকার কিছু বন্যজীবন। এখানকার আশেপাশের জঙ্গলে আপনি ভেড়াদের অন্যতম প্রাচীন একটি প্রজাতিকে পৃথিবীর বুকে হাঁটতে দেখবেন, দ্য হার্ডি বিগ হর্ন মুফলন। ইউরোপিয়ান মুফলনদের শিং দুটো দারুণ। তারা এগুলো নিজেদের প্রভাব বিস্তারে ও মিলনের অধিকার আদায় ব্যবহার করে। দারুণ এক সকালবেলা দুজন জগার জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখলেন এই প্রাচীন প্রাণীটি মারাত্মক এক সমস্যার মধ্যে পড়ে গেছে। ওদের বিশাল বড় বড় শিংয়ের একটা গাছের ডালের সাথে আটকে গেছে। ও ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু গাছটা ছাড়তে নারাজ। এটা এখন পরিষ্কার, সাহায্য ছাড়া তার উদ্ধার অসম্ভব।
যখন ভেড়াদের শিং খুব বড় হয় তখন সেটা ওদের দেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাই ওদের যে কাজটা করতে হয় তাকে ব্রুমিং বলে। আসলে এটার মানে হলো গাছের গায়ে কিংবা পাথরের মাঝে এটাকে ভালো করে ঘষা, যাতে মাথাটা ভেঙে যায়। আর এই শিংগুলো যদি একবার গাছে আটকে যায় তাহলে ওরা সেটা ছাড়াতে না পেরে মারা যায়। ভাগ্য ভালো যে জগাররা এই বয়স্ক ভেড়াটিকে উদ্ধার করার জন্য প্রস্তুত। জগারদের মধ্যে একজন ওকে ছাড়ানোর উপায় খুঁজছে, কিন্তু মুফলনের কোনো ধারণা নেই এই লোকটা তার বন্ধু নাকি শত্রু। আর মনে হচ্ছে ও ভুলটাই ভাবছে। ভেড়াটি শিং আর খুঁটটাকে মুক্ত করার উদ্দেশ্যে জগারটি তার কাছে গেল আর গাছটাকে ধরে ভাঙার চেষ্টা করল। যদি সে গাছটাকে গোড়া থেকে ভাঙতে পারে তাহলে প্রাণীটি নিজেকে ছাড়িয়ে নিতে পারবে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তার ব্যর্থ চেষ্টার ফলে প্রাণীটি শুধু এদিক থেকে ওদিক লাফালাফি করছে। তাদের হাতে মাত্র একটা উপায় আছে, আর সেটা খুবই বিপজ্জনক। তাকে নিজে থেকে এগিয়ে গিয়ে ভেড়াটির বিশাল বড় শিংটাকে হাত দিয়েই ছাড়াতে হবে। এই মানুষটি আসলে বিশাল বড় রিস্ক নিচ্ছেন। কেউ জানে না একটি ভীত প্রাণী কিভাবে রিয়্যাক্ট করতে পারে। ও নিশ্চয়ই লাথি খেতে চাইবে না, নইলে প্রচন্ড আঘাত পাবে। কিন্তু সেই জগারটি আরেকবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। সে ভেড়ার শিংটাকে শক্ত করে ধরে টুইস্ট করে নিচের দিকে, আর মুহূর্তের মধ্যে মুফলনটা মুক্তি পেয়ে যায়। ভেড়াটি ওখান থেকে দ্রুত পালালো, তবে একটা উচিত শিক্ষা সে নিয়ে গেল। অনেক সময় আপনি লড়াই না করলে হয়তো ভালো একজন বন্ধু পেতেও পারেন। লয়্যালটি হলো একটি বিশেষত্ব যার জন্য প্রচুর শ্রদ্ধার প্রয়োজন, কিন্তু ছোট্ট একটি সিকিউরিটি গার্ড তার ডিউটিকে অবাক করার মতো পর্যায়ে নিয়ে যেতে পারে। মনরোভিয়া, ক্যালিফোর্নিয়া। এই সাদার্ন ক্যালিফোর্নিয়া সাবাবটি স্যান গ্যাব্রিয়েল মাউন্টেনের ঠিক পাদদেশে অবস্থিত, যা চারপাশে জঙ্গল রয়েছে আর যেখানে আমেরিকার নাম করা অনেক প্রাণীরাই থাকে। স্টেটলি বিগহর্ন শিপ, হিংস্র মাউন্টেন লায়ন আর পেটুক ব্ল্যাক বেয়ার্স। ওরা খুবই সুযোগ সন্ধানী, মানে ওরা হাতের কাছে যাই পায় তাই খায়। ওদের পোষ্যদের খাবার আর মানুষের খাবারের প্রতি ভীষণ ঝোঁক। এটা একটা সমস্যা হতে পারে যখন এই প্রাণীগুলো জঙ্গল ছেড়ে শহরে চলে আসে। আপনি নিশ্চয়ই এই ভাল্লুকটার সাথে লড়তে চাইবেন না। অক্টোবর মাসে রোদ ঝলমলে একদিনে ডেভিড হার্নান্ডেজের বাড়িতে দুইজন ক্ষুধার্ত অতিথি খাবারের সন্ধানে এলো। কিউরিয়াস স্ক্যাভেঞ্জাররা জায়গাটা ভালো করে দেখে নিচ্ছে। খাবারের সন্ধানে তারা বাতাসে গন্ধ শুকছে, কিন্তু যেটা তারা জানে না, এই বাড়িটিতে স্টেট অফ দি আর্ট সিকিউরিটি সিস্টেম রয়েছে, যার নাম জুলস। এই নির্ভীক ফ্রেঞ্চ বুলডগটি নিজের বাড়িকে রক্ষা করতে প্রস্তুত, আর আজ সে একেবারে হাই অ্যালার্ট হয়ে রয়েছে। কিন্তু বুঝে ওঠার আগে জুলস সিঁড়ি বেয়ে নেমে এলো আর একটি ভাল্লুকের দিকে তেড়ে গেল। এই ছোট্ট কুকুরটির থেকে ভাল্লুকটি 5 গুণ বেশি বড়, কিন্তু সে কিছুই করতে পারল না। সে নিজের দুটো থাবা দিয়ে ছোট্ট কুকুরটিকে থামিয়ে দিল, কিন্তু ছোট্ট কুকুরটি থামার নাম নিচ্ছে না। সে এদিকে ওদিকে লাফিয়ে চেঁচিয়ে এই চোর দুটিকে শায়েস্তা করার চেষ্টা করছে। আশ্চর্যজনকভাবে একটি ভাল্লুক পিছু হটে যায়, কিন্তু অন্যজন বারান্দার দিকে পালাতে শুরু করলো। জুলস ওর পিছু নেয়, কিন্তু দ্বিতীয় ভাল্লুকটি হাল ছাড়তে নারাজ, আর সে মারাত্মক একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল। ভাল্লুকরা প্রচন্ড শক্তিশালী হয় আর ওদের নখগুলো খুব ধারালো হয়। নখের একটা আঘাত এই ছোট্ট কুকুরটাকে মেরেও ফেলতে পারে। আর তার সাথে একটা মা ভাল্লুক হয়তো পাশেই কোথাও আছে, এবং যদি বুঝতে পারে কি হচ্ছে তাহলে কুকুরটার কপালে শনি আছে। জুলস হাল ছাড়তে নারাজ। সে শেষবারের মতো একবার ঝাঁপিয়ে পড়ল, সর্বশক্তি দিয়ে আক্রমণ করল। ভয় দেখাতে সে চিৎকার করে উঠল, আর অদ্ভুতভাবে সে সফল হলো। সে হলো বিজয়ী। শেষের ভাল্লুকটিও প্রাণ ভয়ে পালালো। আর একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, সে কোনোদিনই এ মুখো হবে না। আর ধন্যবাদ দেওয়া উচিত এই ছোট্ট সিকিউরিটি গার্ডকে, যে নিজের ডিউটিকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। কামিং আপ আরো কিছু ভয়ঙ্কর ফেস অফস, যখন একটা পিসফুল ডাইভ বিপজ্জনক কনফ্রন্টেশনে পরিণত হয় উইথ সোয়ার্মিং শার্কস। দানবদের লড়াই থেকে শিকার খুঁজে বেড়ানো শিকারী,
এই টার্ফ ওয়ার চোখে না দেখে বিশ্বাস করা যায় না। এবার সময় হয়েছে এই এপিসোডের ফ্রিজ ফ্রেমে। মাটিতে সে হলো পশুদের রাজা, কিন্তু জলের মধ্যে সে নিজেও শিকার হয়ে যেতে পারে। ক্রুগার ন্যাশনাল পার্ক, সাউথ আফ্রিকা। সবি নদীতে বিভিন্ন প্রজাতির প্রাণীরা থাকে, যার মধ্যে কুমির, হিপো, এমনকি সিংহরাও পড়ে। যখন আপনি সিংহের এলাকার কথা ভাবছেন, আপনি খোলা ঘাস জমির কথা ভাবছেন, শুষ্ক ভূমি কিংবা একটু জঙ্গল এলাকা। কিন্তু এই সিংহদের কাছে সুযোগ রয়েছে শিকার ধরার, যারা কিনা জল খাওয়ার জন্য এইসব জায়গায় আসে। নদীর উপরের ব্রিজে সাফারিতে আসা লোকেরা উৎসুকভাবে অপেক্ষা করছেন, আর তাদের ভাগ্যও ভালো, কারণ নদীর পাড়ে দাঁড়িয়ে একটি পুরুষ সিংহ ঠিক করেছে সে নদীর অন্য পাড়ে যাবে। আর নদী পার হওয়ার জন্য সে অগভীর জায়গা খুঁজতে রাজি নয়। সে ক্যাজুয়ালি নদীর জলে নেমে সাঁতার কাটা শুরু করলো। কিন্তু এই সিংহটি গা ছাড়াভাবে নদী পার করতে গিয়ে একটা বড় সমস্যার মধ্যে পড়ল। জলের নিচ থেকে কিছু একটা উঠে আসতে শুরু করলো। ওটা একটা কুমির, নদীর প্রকৃত শিকারী। ওটা অন্যমনস্ক সিংহটির দিকে ধেয়ে গেল আর আক্রমণ করল। যেহেতু সিংহটা নিজের জায়গা ছেড়ে জলের মধ্যে রয়েছে, আর কুমিরটা যেহেতু জলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই আমার মনে হয় কুমিরটাই এখানে জয়ী হবে। জঙ্গলের রাজা কি প্রমাণ করতে পারবে সে এখানেও শিখরে রয়েছে, নাকি এই ক্ষুধার্ত কুমিরটি একটা দারুণ লাঞ্চ পেতে চলেছে? আসুন এই এপিসোডে ফ্রিজ ফ্রেম আনলক করে সেটাই দেখা যাক। কুমিরটি সিংহটির পুরু পেশিবহুল ঘাড়ে নিজের কামড় বসিয়ে দিল। তারপর ও নিজের সিগনেচার কিল মুভটি করল। ছটপট করতে থাকা সিংহটিকে সে জলে নিচে টানতে থাকল। মনে হচ্ছিল অবশেষে সিংহটি যেন আসল প্রতিপক্ষের সামনে পড়েছে। আশ্চর্যজনকভাবে সিংহটি কুমিরটির মুখ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পাড়ের দিকে প্রাণপণে ছুট দিল। লায়নটা বেঁচে গেছে। এইবার আমাদের অডিয়েন্স মেম্বাররা ক্যামেরাটা নিজের দিকে ঘোরাবেন এই এপিসোডের আই স ইটে। যখন আপনি ফুড চেনে একদম উপরে আছেন, তখন আপনার ভয়ের কারণ খুবই কম। তবুও নিজের রক্ষা কবচ কখনোই ত্যাগ করতে নেই, না হলে শিকারী নিজেও শিকার হয়ে যেতে পারে। আর্নেস্টন, ওয়েস্টার্ন কেপ, সাউথ আফ্রিকা। এই ঐতিহাসিক ফিশিং ভিলেজটি আফ্রিকার একদম দক্ষিণ দিকে অবস্থিত, যেটা মেরিন ওয়াইল্ড লাইফ লাভার্সদের প্যারাডাইসের একটা গেটওয়ে। এখানকার জলে চোখে পড়ে তিমি, ডলফিন আর পৃথিবীর অন্যতম সেরা একাগ্র শিকারী, দ্য প্রেডেটরি গ্রেট হোয়াইট শার্ক। গ্রেট হোয়াইটরা সত্যি অ-ইন্সপায়ারিং প্রাণী, আর ওরাই হচ্ছে আলটিমেট হান্টার। ওরা ভীষণ দক্ষ আর টার্গেটেড কিলার্স। প্রায় 1.5 কিলোমিটার দূর থেকেই এরা কিন্তু রক্তকে চিনে নিতে পারে, আর যখন ওরা শিকারের কাছে চলে আসে তখন নিজের শিকারের ইলেকট্রিক্যাল ইম্পালসগুলোকে খুঁজতে শুরু করে। একদিন সকাল সকাল এক্সপিরিয়েন্সড ফিশারম্যান ইয়োহান পডগেটার এবং তার 3 বন্ধু মাছ ধরতে রিফের কাছে বেরিয়ে পড়েন। এত সুন্দর একটা দিনে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে নিচ্ছি, কারণ জলে নামার জন্য আর তর্স হয়েছিল না। তাদের কাছে শক্তিশালী স্পিয়ার গান থাকায় তারা সবকিছুর জন্যই নিজেদের প্রস্তুত মনে করছিলেন। তারা সাঁতরে সমুদ্রের গভীরে 60 ফুট মতো গেলেন, আর ইয়োহান মাছের খোঁজ শুরু করলেন। উনি নিজের ডান দিকে কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু যেই উনি বাঁ দিকে ঘুরলেন, ভয়ঙ্কর স্বপ্নের মতো একটা দৃশ্য তার চোখের সামনে দেখতে পেলেন। একটা গ্রেট হোয়াইট শার্ক। আমি লক্ষ্য করলাম আর দেখলাম যে শার্কটা বাঁদিকে একেবারে আমার কাছে চলে এসেছে। তখন আমি ওকে স্পিয়ার দিয়ে পুশ করে এটা বোঝাতে চাইলাম যে হে, আমার কাছে এসো। এই ধারালো দাঁতযুক্ত বিশাল শিকারী প্রাণীটি ইয়োহানের ছোট্ট স্পিয়ার গানটা দেখে একেবারেই ভয় পাচ্ছে না। ও চারিপাশ থেকে সাঁতার কেটে আমার দিকে এগোনোর চেষ্টা করছিল। তখনই আমি আমার স্পিয়ার গানটাকে ওর দিকে তাক করি, যাতে ওর আর আমার মধ্যে কিছুটা ডিস্টেন্স থাকে। আর ঠিক যখন ভীত ডাইভারটি মনে করে যে এখনকার মতো বিপদ কেটে গেছে, ঠিক তখনই শার্কটা 180 ডিগ্রি ঘুরে সোজা ইয়োহানের দিকেই এগিয়ে আসে। আমি এটা পরিষ্কার বুঝতে পারছিলাম যে শার্কটা পুরো অ্যাটাক করার মুডে আছে।
আমি কন্টিনিউয়াসলি সার্ফেসের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম আর খেয়াল রাখছিলাম যাতে ও আমাকে ফলো না করে। আরে দেখো ওখানে! আক্রান্ত হওয়ার থেকে কয়েক সেকেন্ড দূরে আতঙ্কিত ইয়োহান সাহায্যের জন্য চিৎকার করলো। আরে দেখো ওখানে! আর সাহায্য তাড়াতাড়ি এলেই ভালো। শার্করা কিন্তু একলা থাকা কোনো প্রাণীকেই টার্গেট করে, ওরা বেশিরভাগই ভিজুয়াল হান্টার্স। কিন্তু এখন সমস্যা হলো, জল যখন ঘোলাটে থাকে তখন শার্করা মানুষকে সিল ভেবে ভুল করে। ভয়ানক রোল রিভার্সাল ইয়োহানকে তার মাছ ধরার পদ্ধতি নিয়ে আবারও ভাবতে বাধ্য করছে। এখানে জলের মধ্যে তার হাতে আর করার কিছুই নেই। আরে দেখো ওখানে! যেই মুহূর্তে ও শার্কটা গেছে কিনা দেখার জন্য পিছনে ঘুরে তাকালো, সে দেখলো শার্কটা রয়েছে ঠিক তার পায়ের নিচেই। আমি খেয়াল করছিলাম যে ও আমার পা লক্ষ্য করে এগিয়ে আসছে এবং আমি চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি জল থেকে বেরোনো যায়। ব্যাপারটা খুব ভয়ানক। নিজের পাটাকে যতটা সম্ভব উঁচুতে রেখে সে আঘাত থেকে বাঁচতে চাইল। ও এখন নিশ্চিত যে ওর খেল খতম, কিন্তু আঘাতটা আর হলো না। দীর্ঘ সময় পরে যখন ফাইনালি বোটটা আসে, ইয়োহান নিজেকে সুরক্ষিত করতে পারে। দেখেছিলে, প্রায় আমাকে ওটা ধরে ফেলেছিল। কিন্তু মৃত্যুর সাথে ওর এই লড়াই হার হিম করার মতন ছিল। শার্কদের এলাকায় গেলে বোটে থাকাই বুদ্ধিমানের কাজ। যখন শিকার এবং শিকারী দুজনেই নিজের চেনা জায়গার বাইরে থাকে, তখন বাঁচার জন্য লড়াইটা বেশ মারাত্মক হয়ে ওঠে। ভয়ঙ্কর বিরোধী আর শিয়ানা বখাটেরা তাদের হট পারস্যুট জারি রাখছে। তো কোন প্রাণীটা একটা মাঠের দৈর্ঘ্য থেকে একটা মাছিকেও খুঁজে বার করতে পারবে, তাও দৃষ্টিশক্তি ব্যবহার না করে? সেটা কি হাইলি অবজার্ভেন্ট ডলফিন, নাকি দারুণ ফোকাসড মোল, নাকি সেটা এক্সট্রা সেন্সরি সি, নাকি সোনার যুক্ত কোনো ব্যাট? আপনার কাছে শেষ সুযোগ রয়েছে এটা বলার, এদের মধ্যে কে এই কাজটা করতে পারবে। উত্তরটা হলো দ্য হাইলি ফোকাল ডলফিন। এই অসাধারণ প্রাণীরা দেখার জন্য শব্দ ব্যবহার করে যেটা অন্যরা পারে না। একে বলে একোলোকেশন। ওদের হুইসেলস, ক্লিকস আর চার্প অনেকখানি দূরত্ব অতিক্রম করে, বস্তুর গায়ে ধাক্কা লেগে আবার ফিরে আসে। ফলে তারা তাদের আশেপাশের বিস্তারিত একটা চিত্র পায়, যেটা 1 সেন্টিমিটার অবধি অ্যাকুরেট হয়। এটা একটা অবিশ্বাস্য সুপার সেন্স যা নিশ্চিত করে ডলফিনদের গাড়ি থাকলে তার চাবি কোনোদিনও হারাতো না, কিংবা তাদের সেলফোন। ব্লু লাগুন আইল্যান্ড, বাহামাস। সাউথ ওয়েস্ট আটলান্টিক ওশনে ছড়িয়ে থাকা 700টি দ্বীপপুঞ্জের মধ্যে একটি। এই প্রাইভেট ওয়ান্ডারল্যান্ডে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে, আর তারা এখানে শুধুমাত্র রোদে গা শেখার জন্য আসে না। বটলনোজ ডলফিনরা হলো অন্যতম সুপরিচিত সামুদ্রিক প্রাণী। ওরা খুবই বুদ্ধিমান, সহজাত দক্ষতা সম্পন্ন, আর অ্যাকোয়ারিয়াম শোয়ের ওরা স্টার। তার কারণ হলো ওদেরকে ট্রেন করা যায় জটিল ট্রিকগুলো পারফর্ম করার জন্য। ডলফিনকে দেখতেও ভালো, আর ওদের চোয়ালটা এমন ভাবে তৈরি দেখলে মনে হয় যেন হাসছে। এই প্যারাডাইসে একটা ফাটাফাটি দিনে মায়ামি হিট ডান্সার থেরেসা সি ওখানকারই এক ডলফিনের সাথে সময় কাটাচ্ছিল, যার নাম কাসেট। যখন আমি ছোট ছিলাম তখন থেকেই ডলফিনদের খুব ভালোবাসি। ব্লু লাগুন আইল্যান্ডে একটা ছোট্ট ফ্লোটিং ডক আছে, আমরা যেখানে ছিলাম, আর ওখানে ডলফিনদের দেখতে পাই। এই সব কিছুর পরে থেরেসা ডক থেকে কিছু ছবি তুলতে শুরু করে, আর ঠিক তখনই এই ঘটনাটা ঘটে। ওর সেলফোনটা জলে পড়ে যায়। আমি বুঝতে পারছিলাম না জলটা কতটা গভীর, কিন্তু আমি আমার ফোনের জন্য পাগল ছিলাম। 24 ঘন্টা আমি ফোন নিয়েই থাকতাম, বলা যায় ওটাই আমার জীবন ছিল। থেরেসা মরিয়া হয়ে ফোনে স্পটটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু কোথাও সে সেটাকে দেখতে পাচ্ছিল না। ফোনটা আবার ফিরে পাওয়ার আশা নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল। ঠিক তখনই স্টোরিতে এন্ট্রি নিল কাসেট। গোত্তা মেরে সে সমুদ্রের নিচে চলে গেল। সে হারিয়ে যাওয়া ফোনটা খোঁজার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। ডলফিনরা কিন্তু ভীষণ সোশ্যাল, ওদের ব্রেনটা অনেক বড়, অন্য প্রাণীদের প্রতি ওরা সহানুভূতিশীল যেমন মানুষ। তাই ওরা যদি দেখে কোনো মানুষের সাহায্যের প্রয়োজন, ওরা কিন্তু সাহায্য করতে এগিয়ে আসে। কিন্তু খোলা জলের মধ্যে ছোট্ট কোনো বস্তুকে খুঁজে পাওয়াটা প্রচন্ড কঠিন কাজ।
থেরেসা জলটা তন্ন তন্ন করে খোঁজার পর তার মনে হলো ক্যাসেটের ওটা পাওয়ার কোনো চান্সই নেই। সে প্রায় আশা ছেড়ে দিয়েছিল। Oh my God! ঠিক তখনই কোথা থেকে যেন ক্যাসেট জলের ওপর উঠে এলো। Thank God! সে ওটা নিয়ে এসেছে অসাধারণ একটা সেলফোন রেস্কিউ, ডলফিন স্টাইলে। হয়তো এই ফোনটা খারাপ হয়ে গেছে, কিন্তু ক্যাসেটের সোনার তাকে সাহায্য করায় থেরেসার মুখের হাসি চওড়া হয়েছে নিশ্চয়ই। বিশ্বাস হচ্ছিল না ক্যাসেট আমার ফোনটা উদ্ধার করেছে সমুদ্রের নিচ থেকে। এটা শকিং। ভলেন্টিয়ার পয়েন্ট, ফকল্যান্ড আইল্যান্ডস। দক্ষিণ আমেরিকা থেকে প্রায় 482 কিলোমিটার দূরে এই সুন্দর জায়গাতে দারুণ দারুণ সব প্রাণীরা বসবাস করে, যার মধ্যে রয়েছে কিলার ওয়েল, কিং আর জেন্টু পেঙ্গুইনদের কলোনি, আর সাদার্ন সি লায়নরাও। সি লায়নদের ওজন প্রায় 360 কিলোর মতো হতে পারে, আর ওরা দিনে নিজেদের শরীরের প্রায় 8% খাবার খেতে পারে। তার মানে হচ্ছে প্রায় 25 কিলোগ্রাম। ওরা কার্নিভোরাস, সাধারণত মাছ আর স্কুইড খায়, আর অগভীর জলে শিকার করে। কিন্তু খাবার সংগ্রহের জন্য ওরা সর্বত্র যেতে প্রস্তুত। আর অদ্ভুতভাবে ওরা কিন্তু মাটিতেও শিকার করতে পারে। সুন্দর রোদ ঝলমলে একটা দিন, আর ঠিক তীরের কাছেই এই একা সি লায়নটি খাবার খুঁজছিল। কিন্তু তার ভাগ্য সহায় ছিল না। আর যখন আপনার পেটটা অন্যদের থেকে একটু বড় হয়, তখন খালি পেটে থাকা চলে না। ঠিক তখনই সি লায়নটি অদ্ভুত একটা কাণ্ড ঘটালো। সে দেখতে পেল একদল পেঙ্গুইন বিচে ঘুরে বেড়াচ্ছে। সে মাটিতে উঠে তাদেরকে আক্রমণ করলো, কিন্তু নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় শিকার করা অতটা সহজ নয়। সে হামাগুড়ি দিয়ে বিচে উঠতেই পেঙ্গুইনরা বিপদের আঁচ পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। জলের বাইরে ওদের অবস্থা ভালো নয়, কিন্তু ওরা আগে থেকেই এগিয়ে ছিল। তবুও সি লায়নটার মাথায় একটা প্ল্যান ছিল। সে ওদের পিছনে তাড়া করার বদলে পাশ দিয়ে হামাগুড়ি দিতে থাকলো। এটা মারাত্মক একটা গ্যাম্বল। তাকে অনেকটা জায়গা কভার করতে হবে, কিন্তু এটা পেঙ্গুইনদের এতটাই কনফিউজ করেছে যে একজন দল থেকে ছিটকে গেছে। আর অদ্ভুতভাবে ওর প্ল্যান কাজ করেছে। একটা একা পেঙ্গুইন বাকিদের থেকে আলাদা হয়ে গেছে। এটা এখন ধীর গতির একটা ফ্ল্যাট আউট রেসে পরিণত হয়েছে। জলের বাইরে এখানে কে জিতবে সেটা বলা সহজ নয়। সি লায়নদের অদ্ভুত ক্ষমতা রয়েছে মাটিতে ঘুরে বেড়ানোর, আর আপনি সেই ক্ষমতাটা কল্পনা করতে পারবেন না। তার কারণ ওদের দেহটা বেশ মোটা সোটা, আর ওদের 4টে ফ্লিপার রয়েছে যা কিনা 4টে পায়ের কাজ করে, যেগুলো সাহায্যে ওরা হেঁটে বেড়ায়। জলে ওরা খুবই সুন্দর, বেশ চটপটে, কিন্তু মাটিতে হাঁটার ব্যাপারটা সেরকম নয়। একাকী পেঙ্গুইনটা পালানোর প্রাণপণ চেষ্টা করছে। দেখে মনে হচ্ছে ও হয়তো পেরেও যাবে, কিন্তু প্রত্যেক মুহূর্তে বিশাল সি লায়নটি ওর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আর তারপর সি লায়নটি ঝাঁপিয়ে পড়ল। পেঙ্গুইনটি অবাক হয়ে উঠে দাঁড়ালো আর পালানোর রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু এই বিশাল শিকারীটি নিজের শিকার হাতছাড়া করতে রাজি নয়। অবশেষে সে নিজের কষ্ট করে শিকার করা খাবারটা মুখে নিয়ে বিচের দিকে ছুটে চলল। ক্লান্ত হলেও সে কিন্তু জয়ী। এটা সংকল্পের দারুণ একটা ডিসপ্লে, যার থেকে বোঝা যায় যখন প্রচন্ড খিদে পায় তখন কোনো বাধাই আপনার কাছে বাধা নয়। এই পৃথিবীতে ঠিক থাকতে হলে আপনাকে নিজের জিনিসের জন্য লড়াই করতে হবে। একটা জিনিস পরিষ্কার, এই জায়গাটি মরিয়াভাবে লড়াই করা এই দুজনের জন্য মোটেই যথেষ্ট নয়। ইয়র্কশায়ার, ইংল্যান্ড। এটা ব্রিটিশ দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমের একটা অংশ। এখানকার গ্রাম আর নদী অটারদের জন্য একদম উপযুক্ত জায়গা। আর তাছাড়াও এখানে পাওয়া যায় রিগল রেড ডিয়ার এবং শিকারী একটি প্রাণী, দ্য বার্ন আউল। এই প্রজাতির পাখিদের ব্যাপারে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আসলে এদের পুরুষদের উপর দায়িত্ব দেওয়া হয় বাসাটা বাছাই করার জন্য। তাই এই খুব সুন্দর পালকগুলো দিয়ে মহিলাদের আকৃষ্ট করার পরিবর্তে ও আসলে চেষ্টা করছে সুন্দর একটা বাসা খোঁজার, যাতে সঙ্গিনীকে আকৃষ্ট করে মেটিং করতে পারে। বসন্তকালে একটি যুবক বার্ন আউল নিজের পরিবার শুরু করার জন্য একটা আশ্রয় খোঁজে। সে লোকাল প্রপার্টিগুলো ঘুরে দেখছে, আর একটা পুরনো গাছে ছোট্ট একটা গর্ত তার পছন্দ হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে সে একা নয়, ও ছাড়া আরো আরেকজন রয়েছে যে মনে করে এই জায়গাটা সত্যি দারুণ।
মিলনের জন্য প্রস্তুত একজোড়া কেস্ট্রেল আগেই এই এলাকায় আশ্রয় নিয়েছে, আর তারা এটা সহজে হাতছাড়া করবে না। ফিমেল কেস্ট্রেলটি শান্ত আউলটিকে অবাক করে দিয়ে তার উপরে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। তার বার্তা, এখান থেকে বের হও, না হলে। নিজেকে বাঁচানোর জন্য আউলটি কি করছে সেটা বিষয় নয়, রাগী স্ত্রীটি সামনে এগিয়ে আসছে। আউলটা সর্বশক্তি দিয়ে ভয় দেখাচ্ছে, নিজের ভয়ঙ্কর নখ আর ঠোঁট দিয়ে। এই লড়াইটা এত সহজে থামবে বলে মনে হচ্ছে না। এটা ঠিক যে ক্যাস্ট্রলরা একটু হলেও ছোট পাখি, কিন্তু সে এটা মেকআপ করেছে নিজের উগ্র টেনাসিটি দেখিয়ে। বার্ন আউলটা নিজের সঙ্গী খুঁজে চলেছে, তাই সে ঠিক করলো লড়াই করে একটা ঘর দখল করার কোনো মানে হয় না, আর সে জায়গাটা ক্যাস্ট্রলটাকে ছেড়ে দিল। কিন্তু ঠিক যখন মনে হচ্ছে আউলটি পিছু হটতে রাজি, হঠাৎ করেই কোথা থেকে সাহস জোগাড় করে সে ঘুরে দাঁড়ালো, নিজের ডানা মেলে সামনে এগিয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যেই সে ধাক্কা দিয়ে নিজের প্রতিপক্ষকে মাটিতে শুইয়ে দিল। কেস্ট্রেলটি এখন আউলটির নিচে চাপা পড়ে বাঁচার জন্য চেষ্টা করছে। অবশেষে বাজি পাল্টে গেল। এই আউলটির কাছে 2 রাউন্ড হেরে গিয়ে কেস্ট্রেলটি ঠিক করলো যে এখন সময় হয়েছে এখান থেকে পালিয়ে অন্য জায়গায় আস্তানা খোঁজার। সে আউলকে ছেড়ে গেল রাজত্ব উপভোগ করতে, আর ট্রি টাউন তার নতুন শেরিফকে খুঁজে পেল। প্রায় সময় হয়ে এসেছে এই এপিসোডের হোয়াট দ্য হেক ইজ ইট এর। বলুন তো এই বড় বড় চোখের প্রাণীটার নাম কি? জেনে নিন হোয়াট দ্য হেক ইজ ইট এ কামিং আপ। অপ্রত্যাশিত মারামারিতেই কিন্তু অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়। এরা মিষ্টি, চালাক আর প্রচন্ড দক্ষ, কিন্তু আপনি বোকা বনে বসবেন না। জঙ্গলের এই সুন্দর প্রাণীটির কাছে যেতে হলে নিজের ঝুঁকিতে যাবেন। কারেলিয়া, রাশিয়া। এই অঞ্চলটি কান্ট্রি অফ লেক নামে পরিচিত। এই উত্তর পূর্ব এলাকার 1/4 জায়গা জলে ভর্তি, যার ফলে এই জায়গাটি এই সুন্দর প্রাণীগুলোর জন্য একেবারে আদর্শ। দ্য ইউরেশিয়ান বিভার। ইউরেশিয়ান বিভাররা শুধুমাত্র পৃথিবীর সবথেকে বড় ইঁদুরধর্মী প্রাণী তাই নয়, ওরা কিন্তু খুবই পরিশ্রমী। ওদের কিন্তু দারুণ ইঞ্জিনিয়ারিং দক্ষতা রয়েছে। ওরা কাদা, পাথর আর গুঁড়ি দিয়ে বাঁধ বানাতে পারে। এক শান্তশিষ্ট দুপুরবেলায় একজন যাত্রী লুকিয়ে লুকিয়ে বিভারের ছবি তুলছিল, যখন সে কিনা বাঁধ বানানোর জন্য জঙ্গলের মধ্যে ডালপালা খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু ব্যস্ত বিভারটা যখন ডালপালা খোঁজার কাজটা করছিল, সে বুঝতে পারল কেউ তার পিছু নিয়েছে। ভীত প্রাণীটি একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে পড়ল। ইউরেশিয়ান বিভাররা খুবই টেরিটোরিয়াল হয়ে থাকে। ওদের প্রধান শিকারী হলো নেকড়ে, বাঘ, ভাল্লুক আর লাল শিয়াল, কিন্তু তাদের বেঁচে থাকার পথে কাটা হলো মানুষ। শিকারের ফলে ওরা বিলুপ্ত হতে বসেছে, তাই প্রাণীটির ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, আর নিজেকে বাঁচানোরও। কোন রকম ভয় না পেয়ে লোকটি সতর্ক বিভারটার দিকে এগিয়ে চলল। আপাত নিরীহ দেখতে এই প্রাণীটির আরো কাছ থেকে ছবি তুলতে চাইল সে, কিন্তু মুখ দেখে আপনি প্রতারিত হতে পারেন। কাঠ খোঁজার জন্য ওদের যে এক্সপ্রেশন, সেই একই জিনিস নিজেদের ডিফেন্সেও ব্যবহার হতে পারে। ইউরেশিয়ান বিভারদের কামড় কিন্তু মারাত্মক। ওরা নিজেদের বিশাল বড় দাঁত গাছের ছাল তুলতে ব্যবহার করে, তাই বুঝতেই পাচ্ছেন ওরা মানুষের হাতের অবস্থা কি করতে পারে। আর তারপরে এই বড়সড় প্রাণীটি ঠিক করলো যথেষ্ট হয়েছে। ঘুরে দাঁড়িয়ে সে সাবধানে ওই লোকটির দিকে এগিয়ে গেল, এমন আচরণ করলো যাতে লোকটা ওখান থেকে সরে আসে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বিভারটি নিজেকে কোন ঠাসা মনে করছে, আর ওটার সাথে সাথে রিয়্যাক্ট করে। দাঁত বার করে সে আক্রমণ করে। কিন্তু সৌভাগ্যক্রমে এটা যত দ্রুত শুরু হয়েছিল ততটাই দ্রুত শেষ হয়ে গেল। ভীত সন্ত্রস্ত ফটোগ্রাফারটি অক্ষত অবস্থায় পালাতে পারল। ওনার ভাগ্য ভালো, জঙ্গলের এই মিষ্টি প্রাণীটা তাকে ভয় দেখালেও সত্যি করে আক্রমণ করেনি। এখন সময় হয়ে গেছে এই ঘন্টার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দেওয়ার। হোয়াট দ্য হেক ইজ ইট? তাই এবার মন দিয়ে দেখুন আর বলুন আপনি এটাকে চিনতে পারছেন কিনা। এটা আবার কোন ভিন্ন গ্রহের প্রাণী?
তবে আসল উত্তরটা জানলে আপনি একেবারে চমকে যাবেন। প্যানামা, সেন্ট্রাল আমেরিকা। এই দারুণ জায়গাটার মাধ্যমে উত্তর আর দক্ষিণ আমেরিকা যুক্ত হয়েছে। এখানকার রেইন ফরেস্টে পৃথিবীর অন্যতম সেরা কিছু চারা গাছের দারুণ প্রজাতি আর প্রাণী আছে, কিন্তু এখানকার কিছু বাসিন্দা কয়েকজনের থেকে একটু বেশি এক্সোটিক। দুটো বেশ বড় বড় পাতাবিহীন চোখ আর সরীসৃপ শিকারীদের মতো এদের বৈশিষ্ট্য। এই প্রাণীটি সবাইকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে সবাই তার প্রতিপক্ষ। তাহলে এখন প্রশ্ন হলো, জঙ্গলে বসবাসকারী ভয়ঙ্কর চাউনিওয়ালা এই ভয় ধরানো প্রাণীটা আসলে কি? আপনার এই বইটির কভার দেখে এটার বিচার করা উচিত নয়। ওর নাম পিনাট বাগ। অনেকের কাছে এটা ভয়ঙ্কর একটি পোকা, কিন্তু ওর তাকানোটা বিবর্তনের একটা ছলনা ছাড়া আর কিছুই নয়। ভয়ঙ্কর শিকারীদের হাত থেকে রক্ষা পেতে ছদ্মবেশ ধারণে পটু এই প্রাণীটি কয়েক শতক আগে এই বিদ্যাটি আয়ত্ত করেছে, যাতে ওর ডানাগুলো দেখলে পরে ওকে ভয়ঙ্কর প্রাণী বলে মনে হয়। এখানেই শেষ নয়। অনেকে মনে করেন পিনাট বাগের একটি কামড় একজন পূর্ণবয়স্ক মানুষকে মাত্র 24 ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে, কিন্তু লাকিলি এটা মানুষের অন্ধ কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। বাস্তবে পিনাট বাগদের চোয়াল পর্যন্ত নেই, অর্থাৎ ওরা কামড়াতে পারে না। ওদের মুখের পরিবর্তে একটা স্ট্র রয়েছে, যা দিয়ে ওরা খাবারটাকে শুষে নেয়। কিন্তু যখন ব্যাপারটা রেপুটেশনের, পিনাট বাগ তার এই ভয়ঙ্কর চাউনির জন্য খুবই পপুলার। Oh my God! আজকের এপিসোডের জন্য ব্যাস এইটুকুই যথেষ্ট। বিপজ্জনক কিছু সিচুয়েশন আর ভয় পেয়ে দৌড়, শুধুমাত্র অ্যানিমালস গন ওয়াইল্ডে।